প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। একটু আগে ভারতীয় প্রধানমন্ত্রী মোদি সাহেবের একটা ফেসবুক পোস্ট দেখার পরে ভাবলাম দু একটা কথা আপনাদের সাথে শেয়ার করি। 1971 সালে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত আমাদেরকে সাহায্য করছে, আমাদের রিফিউজিদেরকে থাকতে দিছে, শরণার্থীদেরকে। এগুলো নিয়ে আমরা কিন্তু ওদের কাছে কৃতজ্ঞ। কিন্তু এগুলো নিয়ে আমাদের দেশের কিছু লোক এবং ভারত তো আছেই, ওরা খুব একটা বাড়িয়ে বলে, যেটা আমাদের নতুন প্রজন্মের জানা উচিত। যারা স্বাধীনতা যুদ্ধ দেখেনি বা বোঝার সময় হয়নি তখন তাদের এটা জানা উচিত। কারণ বিগত দিনগুলোতে আমাদের নতুন প্রজন্ম, যে তরুণ প্রজন্ম, তারা বিকৃত ইতিহাসেই দেখেছে। যেই সরকারে আসছে তারা তাদের দলীয় ন্যারেটিভ দিয়ে, বয়ান দিয়ে ইতিহাস বিকৃত করেছে এবং জনগণকে খাওয়ানোর চেষ্টা করছে। প্রকৃত ঘটনা অনেকেই অনেক কিছু জানে না। আমিও তো মুক্তিযুদ্ধের সময় হাই স্কুলের ছাত্র ছিলাম, ছোট ছিলাম, কিন্তু দেখেছি এবং বুঝেছি, অনেক কিছুই মনে আছে। আমাদের মুক্তিযোদ্ধারা, আপনি যদি আমাদের নতুন পুরনো ভেটেরান, যারা আসল মুক্তিযোদ্ধা, ভুয়া মুক্তিযোদ্ধা না, ভেটেরান মুক্তিযোদ্ধা যারা আছে, বীর মুক্তিযোদ্ধা যারা এখনো তো আল্লাহর রহমতে অনেকেই বেঁচে আছেন, আমাদের মুক্তিযুদ্ধের বীর সেনানীরা, তাদের আপনি কারো সাথে গিয়ে আলাপ করেন, একটা জিনিস আপনি জানতে পারবেন, যেটা আমি জেনেছি। তারা বলে যে মুক্তিযুদ্ধ তো আমরা 9 মাস যুদ্ধ করে স্বাধীনতার দ্বার প্রান্তে প্রায় উপনীত করে ফেলেছিলাম। হয়তো ভারতের এই বিমান হামলার মাধ্যমে এটা ত্বরান্বিত হয়েছে, এবং আমরা যদি এই সাহায্য না পাইতাম, আমরা যেভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছিলাম, এই যুদ্ধ আমরা কারো সাহায্য ছাড়াই বাকি 3-4 মাসের ভিতরেই, পরবর্তী 3-4 মাসের ভিতরে ইনশাল্লাহ অর্জন করতে পারতাম স্বাধীনতা। হ্যাঁ, আমরা অকৃতজ্ঞের মতো ভারতের যে বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে, প্রশিক্ষণের জন্য জায়গা দিয়েছে, প্রশিক্ষণের ব্যবস্থা করেছে, তারপরে শরণার্থীদের থাকার জায়গা দিছে। শেষের দিকে, শেষ 10 দিনে, 16 তারিখ বিজয় অর্জিত হলো, ওরা 6 তারিখ 6 ডিসেম্বর বিমান হামলা শুরু করলো পাকিস্তান, ইস্ট পাকিস্তান এবং ওয়েস্ট পাকিস্তানে, এবং এতেই তাড়াতাড়ি ওদের ফল হলো, ওদের লজিস্টিক এলএফসি কাট অফ হয়ে গেল বলে। তো এখন আমার কথা হচ্ছে, আমাদের মুক্তিযোদ্ধারা সীমিত সম্পদ, সীমিত সরঞ্জাম, সীমিত প্রশাসনিক ব্যবস্থা, সব কিছুর মাঝে এত কষ্ট করেও বিভিন্ন ওয়েদারে, ঝড় বৃষ্টি বাদলে, শীতের সময় ঘুমানোর জন্য একটা কম্বল নাই, একটা কম্বল ওরা বাই রোটেশন ইউজ করত। এইভাবে অনেক কষ্ট করে, একবেলা খেয়ে আরেক বেলা না খেয়ে, এভাবে ওরা যুদ্ধ করে আমাদের স্বাধীনতাকে আমাদের জন্য এনে দিছে। এখন যখন আজকে দেখি যে ভারতের কেউ আমাদের বিজয়টাকে দাবি করে, তখন আসলে খুবই কষ্ট লাগে। এবং আমি মনে করি একজন বাংলাদেশি হিসাবে আপনারও এটা খারাপ লাগার কথা। কারণ এটা আমরা জানি প্রথম থেকে, তাদের অনেক কর্মকাণ্ডে আমরা বুঝতে পেরেছি যে ভারত, তখন ইন্দিরা গান্ধী ছিল, বগলের নিচে তাদের অনেকগুলো এজেন্ডা নিয়েই আসছিল, যে পূর্ব পাকিস্তানকে ভেঙে পাকিস্তানকে দুর্বল করবে এবং এই পূর্ব পাকিস্তানকে তাদের দাস বানিয়ে তাদের সব স্বার্থ সিদ্ধি করে নেবে। এবং স্বাধীনতার পরবর্তী বছরগুলোতে আসলে তাই হয়েছে। বিশেষ করে শেখ মুজিব এবং শেখ হাসিনার সময় ওরা বিভিন্ন বেআইনি চুক্তি, কালা কানুন
করে জাতিকে অন্ধ রেখে, জাতিকে না জানিয়ে বিভিন্ন গোপন চুক্তির মাধ্যমে দেশের অনেক স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে জনগণের সাথে শেয়ার না করে তারা বাংলাদেশের স্বার্থবিরোধী কাজ করেছে। এবং বাংলাদেশের স্বার্থবিরোধী, ভারতের স্বার্থ সংশ্লিষ্ট চুক্তিগুলো করার জন্য এবং বিভিন্নভাবে বাংলাদেশের থেকে ওদের রস খাওয়ার জন্য ওরা এই বাংলাদেশে তাদের পুতুল সরকার সবসময় বসানোর চেষ্টা করে আসছিল। শেখ হাসিনার স্বৈরাচারী শাসন গত 15-16 বছর ওরা সহযোগিতা করে আসছিল, সাহায্য করে আসছিল এই একটা মাত্র কারণে যে যাই হোক বাংলাদেশে আমাদের একটা পুতুল সরকার রাখতে হবে এবং তার মাধ্যমে আমাদের সকল স্বার্থ, ট্রানজিট বলেন, তাদের ব্যবসার ক্ষেত্র বলেন, তাদের চিকিৎসার জন্য একটা ফিল্ড বলেন, বিভিন্নভাবে তারা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার জন্য আমাদের এখানে একটা পুতুল সরকার রাখার চেষ্টা করে আসছিল। স্বাধীনতার আত্মসমর্পণে যেই দলিলটি সাইন করা হলো রেসকোর্স ময়দানে 16 তারিখ, জেনারেল অরোরা, ভারতীয় জেনারেল অরোরা এবং পাকিস্তানি জেনারেল নিয়াজি, আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানী কোথায় ছিলেন? তাকে রাখা হয়নি এই কারণ তাকে সাইন করতে হবে দলিল, সেজন্য। কারণ যুদ্ধটাও ভারত পাকিস্তান ছিল না, যুদ্ধ তো ছিল পাকিস্তানের সাথে মুক্তিযুদ্ধদের। সাহায্যকারী কেউ এসে এইটার মেইন স্টেক হোল্ডার হতে পারে না। তো ওনাকে বাইরে রেখে, ঢাকার বাইরে রেখে ওরা এটা সাইন করলেন। আরও একটা ব্যাপার আপনাদের বলি, আপনারা অনেকেই জানেন, বাট আমি দেখেছি ভারতীয় অনেক অফিসিয়াল ছবি যেটা আছে দলিল স্বাক্ষরের, ওইটাতে আপনারা দেখবেন এটা মানে যারা আগের ছবিটা দেখছে ওইটা না দেখলে এরা বুঝতে পারবে না, এত সুন্দর করে কাস্টমাইজ করছে ওইটাকে। ওখানে আমাদের ওই যে প্রাক্তন বিমান বাহিনী প্রধান একে খন্দকার এর ছবি নাই, অথচ উনি দলিল স্বাক্ষরের সময় পিছনে দাঁড়িয়েছিলেন। তো তারপরে মনে করেন এই স্বাধীনতার পর ভারতীয় বাহিনী আমাদের দেশে এসে এই বিভিন্ন মার্কেটে, ঢাকাতে, চিটাগংয়ে স্বর্ণের দোকানগুলো লুট করলো, আমাদের হসপিটালের বেড থেকে স্প্রিং বেডগুলা পর্যন্ত নিয়ে গেল, আমাদের দেশে পুরনো কাপড় যেগুলা ছিল ওইগুলা গাট্টি নিয়ে গেল। তো এই ধরনের লুটপাট করে ওরা, এবং অনেক হাতিয়ার তো নিয়ে গিয়েছেই। সো এই জিনিস থেকে আমরা আসলে এই উপসংহারে আসা উচিত, একটা ডিডাকশনে আসা উচিত, সবাই বোঝা উচিত। দ্য বটম লাইন ইজ দ্যাট ভারত আমাদের কখনো বন্ধু ছিল না, ওরা নিজেদের নিজস্ব স্বার্থ সংশ্লিষ্ট এজেন্ডা নিয়ে আমাদেরকে সাহায্যের বন্ধুর ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। এবং পরবর্তীতে স্বাধীনতার পরেও আমরা আমাদের দেশের বিভিন্ন ক্রান্তি লগ্নে, বিভিন্ন দুর্যোগের সময় দেখেছি ওরা আমাদের বন্ধু হয়ে কখনো সাহায্য করেনি। তাদের স্বার্থ যেখানে, তখনই তারা আমাদেরকে সাহায্য করেছে। বিভিন্ন ইনভেস্টমেন্ট ওরা আমাদের দেশে করেছে, সেই জন্য আজকে ওরা পাগল হয়ে গেছে যে আজকে নতুন সরকার আসছে, দেশে বিপ্লব হয়েছে, তাদের পুতুল সরকার চলে গেছে, এইসব ইনভেস্টমেন্টের কি হবে, এইসব বেআইনি চুক্তি করছে এগুলার কি হবে, তাদের এই যে বিভিন্ন ট্রানজিট এইটা ওইটা এগুলোর কি হবে, এগুলো নিয়ে সেই জন্য ওরা পাগল হয়ে গেছে। এবং বিশ্বব্যাপী ভারত এবং আমাদের দেশে যে আওয়ামী দোসর আছে তাদের সহযোগিতায় সবাই মিলে ভারতীয় মিডিয়া মিথ্যা খবর প্রচার করছে দুনিয়াব্যাপী, আমাদের দেশটাকে অপমানিত করার জন্য, আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য। আমাদের দেশ ইসলামিস্ট দেশ হয়ে যাচ্ছে, জিহাদি দেশ হয়ে যাচ্ছে, মৌলবাদী দেশ হয়ে যাচ্ছে, আমরা সংখ্যা লঘুদের উপর অত্যাচার করতেছি, বিভিন্ন মিথ্যা বর্ণনা বয়ান দিয়ে তারা আমাদের নামে প্রচারণা চালাচ্ছে, প্রপাগান্ডা চালাচ্ছে। তো
এটা আমি এখানে বলার উদ্দেশ্য হচ্ছে যে যারা আমাদের দেশে এখনো আছেন ভারত প্রেমী, ভারতের প্রেমে গদগদ, এবং ভারতের কথা বললেই ওনারা ভারতের ব্যাপারে অন্য কিছু চিন্তা করতে পারেন না বন্ধু ছাড়া, কিন্তু আপনাদের বুঝতে হবে আপনারা এই দেশের লোক, এই দেশে জন্ম, এই দেশে আপনি বেড়ে ওঠা, এই দেশে আপনার রুজি রোজগার, এই দেশে আপনার মৃত্যু হবে। কাজেই এই দেশে থেকে এই দেশের স্বার্থবিরোধী কোনো কাজ না করে দেশের শত্রু যারা, দেশের বিরুদ্ধে যারা চক্রান্ত করতেছে তাদের সাথে হাত মিলিয়ে তাদের ফাঁদে পড়ে দেশের বিরুদ্ধে কোনো কাজ না করা উচিত। এবং ভারত আমাদের বন্ধু কখনো ছিল না এবং আমাদের বন্ধু হবেও না। ইট হ্যাজ বিন টেস্টেড সেভারাল টাইমস, অনেকবার এটা পরীক্ষিত হয়েছে। ভারত আমাদের প্রতিবেশী, কারণ প্রতিবেশী আমরা পরিবর্তন করতে পারবো না, এটা ভৌগোলিক অবস্থানের ব্যাপার। তো বাট প্রতিবেশী, ভালো প্রতিবেশী হওয়ার জন্য ভারতকে আগায় আসতে হবে। ভারতের চিন্তাধারা, ভারতের পররাষ্ট্রনীতি, ভারতের যে অ্যাটিচিউড বাংলাদেশের প্রতি, এটা পরিবর্তন করতে হবে। কারণ আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ, আমরা স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক। আমরা কারো দাসত্ব আর সহ্য করব না, আমরা কারো দাসত্বে থাকতে চাই না, আমরা কোনো প্রভু চাই না, আমরা বন্ধু চাই, আমরা ভালো প্রতিবেশী চাই। কাজে ভারতের প্রতি অনুরোধ থাকবে আপনারা ভালো প্রতিবেশী হয়ে আমাদের সাথে লেনদেন করার জন্য আসেন, অথবা নয়। সীমান্তে আমাদের লোক মারতেছেন আপনারা আমাদের মুসলমানদের উপরে আপনাদের দেশে অত্যাচার করতেছেন, আপনারা আমাদের দেশ নিয়ে বিভিন্ন চক্রান্ত করতেছেন, আমাদের দেশে দল এবং জনগণের মাঝে আপনারা বিভাজনের চেষ্টা করতেছেন। আপনারা আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে নাক না গলাইয়ে আপনারা আপনাদের দেশের ব্যাপার নিয়ে ব্যস্ত থাকাই ভালো। আমাদের দেশের স্বাধীনতা আমাদের মুক্তিযুদ্ধরাই অর্জন করেছে বেসিক্যালি, এবং এটা ওরা ছিনিয়ে নিয়ে আজকে ওইটা দাবিদার করতেছে, হওয়ার চেষ্টা করতেছে। এবং তারা আমাদেরকে এমনও, তাদের মন্ত্রী মিনিস্টাররা মাঝে মাঝে কথা বলে যে তারা আমাদেরকে স্বাধীনতা এনে দিছে। এই ধরনের অপমানজনক কথা আমরা সহ্য করব না। স্বাধীনতা আমরা এনেছি রক্তের বিনিময়ে, এটা কারো দান নয়। সহযোগিতা করা এটা তার মানে এই না যে তোমরা এনে দিয়েছ। কাউকে কোনো কিছু সহযোগিতা করে এটা আবার দাবি করা, এটা কিন্তু খুব নিচু মনের পরিচয়। সো ভারত ভালো প্রতিবেশী হয়ে থাকার চেষ্টা করুন। আর আমাদের দেশে ভারতপ্রেমী যারা, তাদেরকে বলবো আপনারা আপনাদের চিন্তাধারা, মন মানসিকতা পরিবর্তন করুন। একজন দেশপ্রেমিক বাংলাদেশী হিসাবে বেঁচে থাকার চেষ্টা করুন, বাকি যে কদিন বেঁচে থাকেন, এবং দেশের স্বার্থের জন্য, দেশের উন্নয়নের জন্য সবাই একাট্টা হয়ে কাজ করুন। আমরা আমাদের দেশকে সত্যি সোনার বাংলা হিসাবে গড়ে তুলব ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।